ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আসন্ন ডব্লিউবিএসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি এক্সাম এবং অন্যান্য যেসব এক্সামসগুলো লাইনড আপ হয়ে আছে সেই সব পরীক্ষার জন্য তোমাদের প্রিপারেশন খুব ভালোভাবেই চলছে। আজকে আমরা ইন্ডিয়ান হিস্ট্রি বা ভারতের ইতিহাসের এমসিকিউ এমসিকিউ মক টেস্ট বা এমসিকিউ নিয়ে আলোচনা করব এবং তার সাথে সাথে থাকবে কি অ্যানোটেশনস অর্থাৎ টিকা। মানে আমি একটা কোশ্চেন্স দিব, কোশ্চেন্সের অ্যাজ ইউজুয়াল যেমন এ বি সি ডি অপশনস থাকবে, তারপর পুরো বিষয়টার একটা অ্যানালিসিস সেগমেন্ট আমি রেখেছি ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং এবং পুরো বিষয়টা যাতে মাথায় থাকে তার জন্য। তো চলো আজকের আমরা এমসিকিউ সেকশনে চলে যাই। ফার্স্ট কোশ্চেন যেটা দেখো রয়েছে, ফতেপুর সিক্রি এর নির্মাতা কে? ফতেপুর সিক্রি এর নির্মাতা কে? প্রথমে তোমরা দেখো অ্যান্সারটা তোমাদের জানা আছে কিনা। সেলিম চিশতি, শাহজাহান, ওস্তাদ ঈসা, আকবর। ফতেপুর চিশতি নির্মাণের সময় মুঘল সম্রাট ছিলেন আকবর এবং আকবরই ফতেপুর সিক্রির নির্মাতা বলে ধরা হয়। তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি বা আকবর। সম্রাট আকবর ছিলেন ফতেপুর চিশতির নির্মাতা এবং এটা ১৬শো শতাব্দীর অর্থাৎ ষোড়শ শতকের দ্বিতীয়ার্ধে, ষোড়শ শতকের দ্বিতীয়ার্ধে মানে হচ্ছে ১৫৫০ সালের পরে। ষোড়শ শতাব্দী হচ্ছে ১৫৫০ সালের পরের পার্টটাই হচ্ছে ষোড়শ শতাব্দীর দ্বিতীয়ার্ধ, আর প্রথমার্ধ হচ্ছে ১৫৫০-এর আগে। তো এখানে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে যে ফতেপুর সিক্রিকে মুঘল সাম্রাজ্যের রাজধানী করা হয়েছিল, কিন্তু কিন্তু ওখানটায় জলের অভাব ছিল। জলের অভাবের কারণে এই রাজধানী কিন্তু ফতেপুর সিক্রি থেকে স্থানান্তরিত করা হয়। এই ছোট্ট কথাটা মনে রাখবে যে সম্রাট আকবরের নির্মাতা এবং ষোড়শ শতাব্দীর সেকেন্ড হাফে এটা নির্মাণ করা হয় এবং প্রথমে এটা মুঘলদের এবং এটাকে মুঘলদের রাজধানী করা হলেও পরে কি কারণে এটাকে স্থানান্তরিত করা হয়? অপশনে থাকতে পারে মঙ্গল আক্রমণ, হুন আক্রমণ, বহিঃশত্রুর আক্রমণ, অভ্যন্তরীণ বিদ্রোহ, জলের অভাব। তো এখানে রাইট অ্যান্সার হবে জলের অভাব। এরকম করেও কিন্তু কোশ্চেন্স এই সেগমেন্ট থেকে আসতে পারে। চলো আমরা সেকেন্ড কোশ্চেন চলে যাই। সতীদাহ প্রথা বা সতী সিস্টেম, সতীদাহ প্রথা কবে কার সময় নিষিদ্ধ হয়? এবং সতীদাহ প্রথার সাথে রাজা রামমোহন রায় এবং লর্ড উইলিয়াম বেন্টিং দুজনের নাম ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু সময়টা হচ্ছে 1829। তাই 1829 আমরা সালটা আগে দেখবো। 1829 ঠিক আছে, লর্ড বেন্টিং অবশ্যই দুজনই কিন্তু সতীদাহ প্রথা নিষিদ্ধের সাথে জড়িত এবং রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় এই প্রথা কিন্তু বিলুপ্ত হয়। 1829 সালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং, আমি আগেই বলে দিয়েছি। তার সময় রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়। এই আইনটি 1829 সালে পাশ হয়, 4 ডিসেম্বর 1829 সালে 4 ডিসেম্বর পাশ হয় এবং এই বিলটি যখন পাশ হয় তখন এর নাম ছিল বেঙ্গল সতী সতী রেগুলেশন বা এটাকে 17th রেগুলেশন বা রেগুলেশন 17/1829ও বলা হয়। মনে রাখবে এই ধরনের কোশ্চেন কিন্তু ডব্লিউবিসিএসসি এর আগে এসেছিল। রেগুলেশন 17 কিসের সাথে সম্পর্কযুক্ত? এই 1829 দিলে আমরা সহজেই বুঝে নিই যে এর সাথে কিন্তু সতী প্রথা বা সতীদাহ প্রথা সংযুক্ত রয়েছে, কিন্তু 17 রেগুলেশন দিয়ে দেখা গেল 1820 এই কথাটাকে দিল না, তখন কিন্তু কনফিউশনে পড়তে হয়। তাই মনে রাখবে যে সতী প্রথার সাথে রাজা রামমোহন রাজা রামমোহন রায় এবং উইলিয়াম বেন্টিংয়ের নাম যেমন জড়িত, ঠিক তেমনি 1829 এই সালটি কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। এবং 1856 সাল এটি কিসের সাথে যুক্ত বলো? বিধবা বিবাহ। এবং কার প্রচেষ্টায় এই বিধবা বিবাহ আইন প্রচলন হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এবং তিনি যখন এই বিলটিকে আইনে পরিণত হওয়ার জন্য যে গভর্নর জেনারেলের কাছে যান বা যার সহায়তায় এই আইন পাশ হয় তিনি হলেন লর্ড উইলিয়াম বেন্টিং, সরি লর্ড ডালহৌসি। কিন্তু ক্যানিংয়ের সময় এটা 1856 সালে অলরেডি ক্যানিং চলে আসে এবং 1856 সময় এটা পুরোপুরি পাশ হয়ে যায়, কিন্তু প্রচেষ্টা এবং বিল উত্থাপন এই ব্যাপারগুলো কিন্তু ডালহৌসির সময়ই শুরু হয়ে যায়। যাই হোক,
এখানে আরেকটা জিনিস মনে রাখবে যে বেঙ্গল সতী রেগুলেশন কবে পাস হয়? অনেক সময় মনে হয় আরে এটা কি আলাদা জিনিস নাকি, না সেম জিনিস। 1829 অ্যান্সার হবে। এবং অ্যান্সারটি অন্যভাবে আসতে পারে, রেগুলেশন 17 কিসের সাথে সম্পর্কযুক্ত? সতীদাহ প্রথা, বিধবা বিবাহ, বাল্য বিবাহ ইত্যাদি ইত্যাদি। তো তোমাদেরকে কিন্তু অ্যাকর্ডিংলি অ্যান্সার করতে হবে। নেক্সট কোশ্চেনে আসি। 3 নম্বর কোশ্চেন, পিটের ভারত আইন বা পিটের ভারত শাসন আইন কবে পাস হয়? এখানে রাইট আনসার হচ্ছে অপশন ডি, যদিও ডি বলে কিছু নেই। 1784 বা 1784 সালে পিটের ভারত শাসন আইন কিন্তু পাস হয়। পিটের ভারত শাসন আইন পাস হয়। তো চলো আমরা ডিটেলস একটু দেখে নেব। পিটের ভারত শাসন আইন 1784 সালে পাস হয়, সেটা তো তোমরা জানো। এবং সেই সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন উইলিয়াম পিট দ্য ইয়ঙ্গার। উইলিয়াম পিট দ্য ইয়ঙ্গার, মনে রাখবে কিন্তু এই নামটি, উইলিয়াম পিট দ্য ইয়ঙ্গার, তার নামেই কিন্তু এই আইনটির নামকরণ করা হয়। এবং এটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম, এবং এই আইন পাশের উদ্দেশ্য কি ছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম ও রাজনৈতিক বিষয়গুলির মধ্যে দ্বৈত নিয়ন্ত্রণের ব্যবস্থা চালু করা। অর্থাৎ দ্বৈত নিয়ন্ত্রণ, দ্বৈত শাসন ব্যবস্থা, বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক ও রাজনৈতিক কার্যকলাপের ওপর ডুয়াল কন্ট্রোল বা দ্বৈত নিয়ন্ত্রণের ব্যবস্থা করাই ছিল এই পিটের ভারত শাসন আইন 1784 এর মূল উদ্দেশ্য। তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেন দেখবো, যেটা রয়েছে নেক্সট কোশ্চেনে কি রয়েছে। শিক্ষা ব্যবস্থার ম্যাগনা কার্টা, ম্যাগনা কার্টা নামে পরিচিত নিচের কোনটি? মেকলেমিনেট, উডের ডেসপ্যাচ, হান্টার কমিশন, কোনটি নয়? সঠিক অ্যান্সারটি বলে ফেলো চটপট। এখন রাইট অ্যান্সার হবে উডের ডেসপ্যাচ। আশা করি তোমরা এটা জানো। উডের ডেসপ্যাচ 1854 সালে, মনে রাখবে 1854 সালে উডের ডেসপ্যাচকে ভারতের শিক্ষা ব্যবস্থার ম্যাগনা কার্টা বলা হয় বা ম্যাগনা কার্টা বলে অভিহিত করা হয়। এই প্রস্তাবটি ব্রিটিশ ভারতে আধুনিক শিক্ষা ব্যবস্থার ভিত্তি স্থাপন করে এবং ভারতে পাশ্চাত্য জ্ঞান ও সংস্কৃতির প্রসারের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। তো টাইমটা হচ্ছে 1854। ম্যাগনা কার্টা, ম্যাগনা কার্টা অফ ওয়েস্টার্ন এডুকেশন, ওয়েস্টার্ন এডুকেশন, ম্যাগনা কার্টা অফ ওয়েস্টার্ন এডুকেশন ইন ইন্ডিয়া, সেটা কি? উডের ডেসপ্যাচ, উডস ডেসপ্যাচ, উডের ডেসপ্যাচকে বলা হয় ম্যাগনা কার্টা অফ ওয়েস্টার্ন এডুকেশন ইন ইন্ডিয়া। এবং এটাকে শুধু ওয়েস্টার্ন এডুকেশন না, মডার্ন এডুকেশনও, ভারতে মডার্ন এডুকেশনের বিস্তার এবং প্রসারের ক্ষেত্রে কিন্তু উডের ডেসপ্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চলো আমরা কোশ্চেন নাম্বার 5 দেখব। অমৃতসরের স্বর্ণ মন্দির কোন শিখ গুরুর সময় নির্মিত হয়? অমৃতসরের স্বর্ণ মন্দির কোন শিখ গুরুর সময় নির্মিত হয়? গুরু নানক দেবজি, রামদাস, অঙ্গদ, গুরু অর্জুন। এখানে কোশ্চেনটা আরেকটু ক্লিয়ার করে দিলে ভালো হতো, কারণ এর নির্মাণ কাজ শুরু করেন একজন এবং সম্পন্ন করেন একজন। প্রথম যে এই নির্মাণ কাজ শুরু করেন, আমরা তার কথাই ধরে এখানে রেসপন্ড করছি, গুরু রামদাস। এখানে মনে রাখতে হবে যে অমৃতসরের যে স্বর্ণ মন্দির নির্মাণ সম্পন্ন হয়েছিল পঞ্চম শিখ গুরু অর্জুন দেবের সময়কালে। নির্মাণ সম্পন্ন হয়েছে, কমপ্লিট হয়েছিল, কিন্তু শহরটি মানে অমৃতসর শহর নির্মাণ করেন বা প্রতিষ্ঠা করেন কে? চতুর্থ শিখ গুরু, গুরু রামদাস। এবং পবিত্র হ্রদ, যে পবিত্র হ্রদটি রয়েছে স্বর্ণ মন্দিরের সামনে, সেটি খনন করেন গুরু রামদাস এবং তিনিই কিন্তু স্বর্ণ মন্দির নির্মাণ সূচনা করেন। নেক্সট কোশ্চেন, সলবাইয়ের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়? সলবাইয়ের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়? আশা করি তোমরা এটা জানো, এটা সেই বিখ্যাত সলবাইয়ের সন্ধি। এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, 1782। 1782 সালে কিন্তু সলবাইয়ের সন্ধি হয়
এই সলভাই সন্ধি নিয়ে কয়েকটি কথা তোমাদেরকে মনে রাখতে হবে। সেটা ছিল 1782 সালের 17th মে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়, এবং যাদের মধ্যে স্বাক্ষরিত হয় তারা হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং মারাঠা। মারাঠা এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে প্রথম অ্যাংলো মারাঠা যুদ্ধের পরিসমাপ্তি ঘটায় এই সলভাইয়ের ট্রিটির মাধ্যমে। দ্য ট্রিটি অফ সলভাইয়ের মাধ্যমে কিন্তু যে ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ার হয়েছিল বা ব্যাটল হয়েছিল তার পরিসমাপ্তি ঘটে, এবং এই সন্ধিটি হয় 1782 সালের 17 মে। নেক্সট কোশ্চেন দেখো, হলদিঘাটির যুদ্ধ বা হলদিঘাটের যুদ্ধ, যেটা 1576 সালে সংঘটিত হয়। এই সময় ভারতের মুঘল সম্রাট কে ছিলেন? আকবর, এবং তার প্রতিপক্ষ কে ছিলেন? উদয় সিংহ, রাণা প্রতাপ, মানসিং। এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি, বীর প্রতাপ বা রাণা প্রতাপ। রাণা প্রতাপ ছিলেন এই হলদিঘাটির যুদ্ধে আকবরের প্রতিপক্ষ। হলদিঘাটির যুদ্ধ বা হলদিঘাটের যুদ্ধ, এটি 1576 সালে আকবরের প্রতিপক্ষ ছিলেন মেওয়ারও বলা হয় এবং মেবারও বলা হয়, দুটোই ঠিক, মহারাণা প্রতাপ সিং। এবং স্বভাবতই এখানে এই যুদ্ধটি ছিল রাজপুত এবং মুঘলদের মাঝে। রাণা প্রতাপের মুঘল বাহিনী, রাজপুত বাহিনী এবং এবং ঔরঙ্গজেবের মুঘল বাহিনীর মধ্যে। কিন্তু কিন্তু মুঘল সাইডে মুঘল সাইডে মুঘল সাইডে আকবরের প্রতিনিধিত্ব করেন বা আকবরের সেনাপতি ছিলেন রাজা মানসিং। রাজা মানসিং তিনিও কিন্তু একজন রাজপুত রাজা, এবং তিনি মুঘল উচ্চ পদে সন্ধি স্থাপনের মাধ্যমে তিনি মুঘল উচ্চ পদে নিযুক্ত ছিলেন। তাহলে দেখো এখানে যুদ্ধটা এক্স্যাক্টলি কেমন হয়েছিল। একদিকে ছিল মুঘল, একদিকে ছিল রাণা প্রতাপের রাজপুত বাহিনী, এবং আর এক রাজপুত যিনি মানসিং, তিনি মুঘল বাহিনীকে লিড করছেন। নেক্সট কোশ্চেন দেখো, পানিপথের প্রথম যুদ্ধ। পানিপথের মোট 3টি যুদ্ধ হয়। প্রথম যুদ্ধ 1526, তারপরের যুদ্ধ 1556, তারপরের যুদ্ধ 1761। প্রথম দুটোতে মুঘলদের সাথে হয়েছিল। প্রথমটা হয়েছিল লোদিদের সাথে মুঘলদের, দ্বিতীয়টি হয়েছিল মুঘলদের সাথে শেরশাহের, তৃতীয়টি হয়েছিল মারাঠা এবং আহমদ শাহ আবদালির সাথে মাঝে। আচ্ছা, এখানে প্রথম যুদ্ধ যেহেতু, এখানে রাইট অ্যান্সার হচ্ছে 1526। এটা হয়েছিল বাবর আর লোদি শাসক ইব্রাহিম লোদির মাঝখানে এই যুদ্ধ হয়েছিল, এবং ইব্রাহিম লোদি ছিলেন লোদি বংশের শেষ সুলতান। লোদি বংশের শেষ সুলতান, কিন্তু বাবর তখনও ভারতে কিন্তু মুঘল বংশের প্রতিষ্ঠা করেননি। পরবর্তীকালে তিনিই মুঘল সাম্রাজ্য বা মুঘল বংশের প্রতিষ্ঠা করেন। তো চলো আমরা একবার দেখে নিই পানিপথের প্রথম যুদ্ধ সম্পর্কে, যেটা 1526 খ্রিস্টাব্দের 21 এপ্রিল, যেটা আমি অলরেডি বলে দিয়েছি যে 1526 খ্রিস্টাব্দের লোধি রাজবংশের ইব্রাহিম লোধি এবং মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরের মধ্যে সংঘটিত হয়। ঠিক আছে, এই যুদ্ধের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই যুদ্ধে তুলঘমা যুদ্ধ পদ্ধতির ব্যবহৃত হয়, তার সাথে সাথে যুদ্ধক্ষেত্রে কামানের ব্যবহার হয়, এবং ভারতীয় উপমহাদেশে বলা চলে যে ভারতীয় উপমহাদেশে তৎকালীন সময়ে ধরা চলে যে যুদ্ধক্ষেত্রে ফায়ার আর্মস হিসাবে কামানের ব্যবহার প্রথম দিকেই হয়, এবং প্রথমগুলোর মধ্যে একটি।
এবং বলা যায় ভারতে প্রথম এই কামানের ব্যবহার বাবরই করেছিলেন। নেক্সট কোশ্চেন বা আজকের নেক্সট কোশ্চেন দেখব, সেটি হচ্ছে কি, শেখ সেলিম চিশতির সমাধি কোথায় রয়েছে? অলরেডি আমরা এই রিলেটেড কোশ্চেন পড়ে ফেলেছি। এখানে রাইট অ্যান্সার হচ্ছে ফতেপুর সিকরি, এবং এই শহরের প্রতিষ্ঠাতাকে অলরেডি আমরা বলে দিয়েছি আকবর। আগে একটা কোশ্চেনে, রিলেটেড কোশ্চেনে আমরা পেয়ে গেছি। তো চলো আমরা ফতেপুর সিকরি সম্পর্কে একটু জানবো, সেলিম চিশতি সম্পর্কে। সেলিম চিশতি ছিলেন একজন সুফি সুফি সাধক। আচ্ছা, সেলিম চিশতির সমাধি হলো ভারতের, সমাধি কোথায় রয়েছে? ফতেপুর সিকরিতে। এটি আবার কোথায়? উত্তরপ্রদেশে। মনে রাখবে, উত্তরপ্রদেশের জামে মসজিদের মাঝখানে, জামে মসজিদ কমপ্লেক্স যেখানে রয়েছে তার মাঝখানে একটি সমাধিসৌধ রয়েছে। সেটিই হচ্ছে সেলিম চিশতির সমাধি, এবং তিনি ছিলেন একজন সুফি সাধক। মনে রাখবে, এই সুফি সাধক সেলিম চিশতি, যার সময়কাল 1478 থেকে 1572, এবং এটি কে নির্মাণ করেন? আকবর। মনে রাখবে এটা। এবং এর নির্মাণকাল হচ্ছে 1580-81, এই সময়কালে কিন্তু এটি নির্মিত হয়। তো চলো আজকের সেশনের লাস্ট কোশ্চেন যেটা রয়েছে হিস্ট্রি থেকে, সেটা দেখব। জালাল খাঁ ও শের খাঁর মধ্যে যে যুদ্ধ হয় তা কি নামে পরিচিত? ঘরঘরা, বিলগ্রাম, কনৌজ, সুরজগড়। এখানে রাইট অ্যান্সার হবে সুরজগড়ের যুদ্ধ। চলো একটু দেখে নিই। জালাল খাঁ ও শের খাঁর মধ্যে সংগঠিত যুদ্ধটি সুরজগড়ের যুদ্ধ নামে পরিচিত। এটাই কোশ্চেনের বিষয় ছিল, এবং এটি 1534 খ্রিস্টাব্দে সংগঠিত হয়। বাস। এবার দেখো, এই যুদ্ধে শের খাঁ বাংলা ও বিহারের সম্মিলিত বাহিনীর বিরুদ্ধে জয়লাভ করেন। বাংলা ও বিহারের যে সম্মিলিত বাহিনী, তাকে কে নেতৃত্ব দিচ্ছিল? জালাল খাঁ। এই জালাল খাঁকে পরাজিত করেন কে? শের খাঁ। তো এই ছিল আজকের প্রেজেন্টেশন ফর ইউ। তোমাদের যদি পুরো প্রেজেন্টেশন ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে, এবং ফ্রম টাইম টু টাইম আমি চেষ্টা করব তোমাদেরকে সর্বোচ্চ মানের অ্যানালিসিস এবং কোশ্চেন সেট প্রোভাইড করার। আর যদি আজকের প্রেজেন্টেশনটা তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থেকো। সো থ্যাংক ইউ অ্যাগেন ফর ওয়াচিং দ্য ভিডিও।